দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। পুরো দেশের মানুষের চোখ এই নির্বাচনের দিকে চোখ আছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও। স্বভাবতই আমরা আলোচনায় পুরো অংশটুকু আলোচনা করব বাংলাদেশের এই নির্বাচন নিয়ে, কারণ নির্বাচন এর মধ্যে জমে উঠেছে। মাঠে ময়দানে ব্যাপক নির্বাচনের প্রচারণা চালানো হচ্ছে, জমজমাট কঠার লড়াই চলছে। এর মধ্যে একটি দল তারা স্লোগান দিচ্ছেন সবার আগে বাংলাদেশ, অন্য একটি দল বলছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ, এবং তাদের স্লোগানগুলো তো বাংলাদেশের কথাই উঠে আসছে। বিএনপি স্লোগান দিচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় বাংলাদেশ বাংলাদেশ। অন্যদিকে জামাত ইসলামী বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ সবাই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের বিষয়। কিন্তু আমরা জানি এই নির্বাচনে বিদেশিদের চোখ আছে, বিদেশিদের স্বার্থ আছে, বিদেশিদের নানা হিসেব নিকেশ আছে। সেই হিসেব নিকেশগুলো আমরা আজকে করার চেষ্টা করব। আলোচনার বিষয় ঠিক করেছি বিএনপি জামায়াতের বিদেশ নীতি, দিল্লি ওয়াশিংটন নাকি আঙ্কারার হাতে নাটাই। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যেটি বলছিলাম যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের ইন্টারেস্ট নয়, একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আমরা দেখছি বাংলাদেশের এই নির্বাচনটিকে ঘিরে নানা হিসেব নিকেশ, নানা অঙ্ক কষা হচ্ছে। এর আগে আমরা দেখেছি আল জাজিরা সর্বপ্রথম শুরু করেছিল আওয়ামী লীগের সাবেক সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ইন্টারভিউ নিয়ে। পরবর্তীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি ইন্টারভিউ তারা নিয়েছে, এবং সবশেষ যে ইন্টারভিউটি তারা নিয়েছে সেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেই আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারবার যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটি দলটির একেবারে শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের চাঁদাবাজির প্রসঙ্গটি, এবং এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার খেই হারিয়েছেন, ডিফেন্স করার চেষ্টা করেছেন। পুরো সাক্ষাৎকারে আরও দুটি বিষয় ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টটিও তিনি বায়াসড বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টও তিনি বায়াসড বলেছিলেন, এবং সবগুলো যেসব অভিযোগগুলো আনা হচ্ছিল সবগুলোকে বায়াসড বলেছেন। এবং সবশেষে সাক্ষাৎকারে তিনি সাংবাদিককে বলেছেন যে আপনার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন করতে হচ্ছে, আমি দুঃখিত সেটি করতে হচ্ছে, কারণ মনে হচ্ছে আপনি তারেক রহমান এবং বিএনপির ক্ষতি করতে চাইছেন। কিন্তু মূল বিষয়টি হলো পুরো নির্বাচনের মৌসুমটাতে তো বিএনপিকে এই অভিযোগটাকে সামাল দিতে হচ্ছে, চাঁদাবাজি দুর্নীতি এবং চান্দা ভাই নানা ধরনের বিষয়গুলো তাদের নামে আখ্যা দেওয়া হচ্ছে। বিএনপি আপনার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে কিংবা সব কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে, তারা কি এই অভিযোগ থেকে উঠতে পারছে? আগামী নির্বাচনে জনগণ কি তাদেরকে মনে করবে চাঁদাবাজি কিংবা দুর্নীতি থেকে বিএনপি সামনে যে ক্ষমতায় যদি আসে তাহলে সেটি মুক্ত একটি প্রশাসন সরকার গড়তে পারবে? জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। মির্জা ফখরুল আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা আসলে এই কতগুলো ফ্যাক্টস আছে, ফ্যাক্টস বাংলাদেশের জনগণ জানে। তার বক্তব্যটা বিদেশিদের জন্য। আমরা তো জানি যে এর আগের সরকারের আমলও দলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো হয়েছে, এবং সেই সরকার যাওয়ার পর যে ইন্টারিম যে গভর্নমেন্ট আসছে ডক্টর ইউনূসের, এই গভর্নমেন্টের সময় সেই বিশেষ করে বিএনপির লোকজনের চাঁদাবাজি, দলবাজি, টেন্ডারবাজি এগুলো সব করেছে আর কি। এটা বাংলাদেশের জনগণ জানে। আপনারা মাঠে গিয়ে ওনারা যেসব বক্তৃতা দেখ নাই কেন, পাবলিক জানে, পাবলিক জেনে শুনেই সেভাবে ভোট দেবে। বিএনপির এটা একটা বিরাট দুর্বলতা বিএনপির। আর যেভাবে জামাতের দুর্বলতা হলো 71 দুর্বলতা। এখন এই দুই দলেই এই দুই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে নির্বাচনের জয়ের জন্য। এখন এটা কিন্তু তারেক রহমানের জন্য, আমি আরো ইয়েতে বলছি, তারেক রহমান একটা ভাবমূর্তি নিয়ে যে টাইমসে যে আর্টিকেলটা উঠেছে আমরা আলোচনা করেছিলাম, এক ভাবমূর্তি নিয়ে সে বাংলাদেশ ত্যাগ করেছে। 17 বছর পর উনি ফিরে আসছেন। আমার মনে হয়েছে উনি নতুন ভাবে আসছেন, নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছেন। আমার কাছে ভালোই লেগেছে এই জন্য যে বিএনপি একটা বিরাট একটা দল,
হ্যাঁ, একটা আওয়ামী লীগ বিএনপি দুইটা বড় দল ছিল, এটা একটা বড় দল। সুতরাং সেই দলের নেতা যখন এত সুন্দর করে কথা বলছে, আমার একটা বিশ্বাস আসছে যে অন্তত একটা ডেমোক্রেসির জন্য এটা আমাদের জন্য ভালো। এখন তারেক রহমানের যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে, আপনি যে প্রশ্নটা করেছেন, যদি বিএনপি জিতে আসে, সম্ভাবনা আছে ভেরি টাইট, যদিও জিতে আসে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে উনি যে প্ল্যানের কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য তার যে লোকের দরকার, বিশেষ করে গ্রাসরুট লেভেলে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, যারা এইসব চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়িত ছিল, তারা অনেকে আবার সাসপেন্ডও করেছে, বহিষ্কার করেছে। তিনি এটা পারবেন কিনা, এটা হলো একটা বিরাট চ্যালেঞ্জ। তাকে যত শক্ত হইতে হবে, যত কঠোর হইতে হবে, সেই কঠোর উনি হতে পারবেন কিনা। কারণ চিন্তা করে দেখেন যে বিএনপি আর আওয়ামী লীগ এরা কোনো আইডিওলজিক্যাল দল না, অত সংবন্ধ দল না যে তাদের উপর থেকে একটা অর্ডার দিবে, সে অর্ডার মতো সব কাজ করবে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, দুটো প্রশ্ন রাখতে চাই আপনার আলোচনা থেকে, দুটো প্রশ্ন রাখতে চাই। একটি হলো আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যানটা কি আপনি পেয়েছেন? দ্বিতীয় যে প্রশ্নটি রাখতে চাই সেটা হলো, আপনি বলছেন তিনি চাঁদাবাজি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা তো ভবিষ্যতের বিষয়, কিন্তু এর মধ্যেও তো 2024-এর 5ই আগস্টের পরে প্রায় 1.5 বছরের বেশি সময় পার হয়ে গেছে, সেই সময়টায় তিনি পেরেছেন কিনা সেটা তো একটা বিষয়। এই দুটো প্রশ্নের একটু উত্তর চাইছি আপনার কাছে। হ্যাঁ, ওনারা গত এই 10-18 মাসে বেশ কিছু ছাত্র দলের ছেলে পেলে বা যুব দলের লোকদেরকে ওনারা বহিষ্কার করেছেন, কয়েক হাজার আমি জানি আর কি। ওটা একটা ভালো উদ্যোগ করেছেন, কিন্তু পার্টির মধ্যে অত ডিসিপ্লিন এখনো ফিরে আসে নাই। আপনি জানেন না, অনেকগুলো 70 না 80টা পজিশনেই ওনাদের মাল্টিপল নিজেদের ক্যান্ডিডেট ছিল, 72টি পজিশনে এখনো আছে ক্যান্ডিডেট ছিল। আর যে কথাটা, আরেকটা কথা কি যেন আপনি বলেছিলেন যে, আমি বলছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা কি পাচ্ছেন কিনা? জি, আই হ্যাভ এ প্ল্যানের আমি অত ক্লিয়ার পাই নাই, তবে পত্রপত্রিকা থেকে যেটা বুঝলাম যে উনি 20,000 মাইল কিলোমিটার খাল খনন করবেন, কত কোটি উনি গাছ লাগাবেন, 5 কোটি গাছ লাগাবেন। তারপরে আপনার ওই টেকনোলজি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেসব কথা নিঃসন্দেহে বলবেন। হ্যাঁ, ওদেরকে টেকনোলজিক্যালি ট্রেন করে বিদেশে এক্সপোর্ট করার কথা বলুন, এতে করে জব ক্রিয়েট হবে, এইসব কিছু কথাগুলো বলেছেন কয়েকটা আর কি প্ল্যানের কথা। তো এই কথাগুলো তার সমালোচনা আছে, আমি ওইদিকে যাব না। তবে এটা কিভাবে বাস্তবায়ন করবেন, আমি সেই পয়েন্টে চলে আসি। বাস্তবায়ন করার যে লোকের দরকার, সেজন্য তাকে যত কঠিন হইতে হবে, সেই কঠোরতা উনি অবলম্বন করতে পারবেন কিনা আশা করি তার দরকার। কারণ না হলে বাংলাদেশের আমি ভবিষ্যৎ খুব খারাপ দেখছি আর কি, যদি এইসব দুর্নীতিগুলো কমানো না যায় আর কি। ভিসাভিস আপনি আরেকটা দলকে যে দেখেন, তারা আইডিওলজিক্যাল দল, তারা আমি শুনি লোকজনকে দেশে যদি কথাবার্তা বলি, ওই আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখলাম, এখন আমরা দেখি হুজুরদেরকে একটু দেখি, রাইট? এই যে কতগুলো জিনিসপত্র আসছে, কিন্তু তাদের যে ব্যাগেজের কথা বললাম, তাদের ব্যাগেজ হলো 71-এর। এবং বিশেষ করে শফিকুর রহমান সাহেব মাঝে মধ্যে ওই দিন যে বললো কর্নেল অলি ঘোষক, ঘোষক না মানে উই রিভোল্ট বলেছেন সবার আগে। উই রিভোল্ট, আরে ভাই আমি তো সেদিন তো আমি চিরগঙ্গে, আমি পুলিশ লাইনে, আমার ভাই ওসি থানা, আমি ওখানে তার বাসায় বসে রেডিওতে আমি শুনতেছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফাইনাল ইয়ারে। তো আমি তো শুনেছি, এসব কথা বলে তো কোনো লাভ নাই। কন্ট্রোভার্সি যত ক্রিয়েট করবেন, তত মানুষের কাছ থেকে সরে যাবে। কারণ যা বলেন সত্য কথা বলেন, আপনারা সত্য ন্যায়ের পক্ষে আছেন সেইভাবে বলেন। কন্ট্রোভার্সি করে আপনারা আপনাদেরই ক্ষতি করতেছেন, এই কথাগুলো আর কি। সত্যিকার ভাই মাপ চেয়ে নিলে হয় ভাই। হ্যাঁ, আমি তো একজন মুক্তিযুদ্ধ ছিলাম, আমরা তো দেখছি কার ভূমিকা কি, আমাকে তো বোঝানোর দরকার নেই, আমি নিজে দেখছি। পুরো জাতি শুনেছে, রেডিওতে পুরো জাতি শুনেছে। কর্নেল অলিটটা কতজন শুনেছে সেটা ডাক্তার শফিকুর রহমান হয়তো, ডাক্তার শফিকুর রহমান হয়তো শুনেছেন, আমরা ঠিক জানি না, তিনি হয়তো শুনেছেন। আমি ডিসিএল-এর কাছে জিয়াকে দেখছি, আমি যখন সংগ্রাম চলতেছে, আমি চিটাগাঙ্গে তো আমরা তখন আমি ঘুরে ঘুরে সিটিতে ঘুরে ঘুরে দেখতাম তখন যে আর্মি সোলজার এদিক সেদিক যাচ্ছে, তার আমি নিজে শুনছি যে ঘটনাগুলো আর কি। আমরা একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে শুনি। আপনি হয়তো দেখছিলেন যে আল জাজিরার সাক্ষাৎকারে দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছিল তারেক রহমানের পরে গিয়ে বলা হচ্ছে যে টপ লিডারের বাইরেও তৃণমূলের নেতারাদের বিরুদ্ধে যে অভিযোগ, এবং সেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের বাজে কাজগুলো তোমরাই রিপ্লেস করছো, এমন অভিযোগ আসছে, যেটি খুবই দুঃখজনক যদি সত্য হয়ে থাকে। আমি একটু আপনার কাছে শুনি যে এই
বিষয়টাই তো বিএনপির নির্বাচনের সবচেয়ে বেশি অপপ্রচারের বিএনপি কিংবা প্রচারের শিকার হচ্ছেন যে বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে যাবে এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সো পার্থক্য খুঁজতে হলে জামাতকে বেছে নিতে হবে। আপনি কতটা মনে করছেন যে এটি ফ্যাক্টর হয়ে উঠতে যাচ্ছে আগামী নির্বাচনে? আচ্ছা, আমাদের যে আওয়ামী লীগ যে গত 15 বছর যে শাসন বা শোষণ করেছে, সেটার যখন পতন হলো তখন শুধু একটা দল কিন্তু চলে যায়নি, একটা ন্যারেটিভের পতন ঘটেছে। তো ওই ন্যারেটিভের যে ভ্যাকুয়ামটা, সেটা কিন্তু জামাত এবং বিএনপি দুজনেরই একটা অনেক বড় সুযোগ ছিল এই জায়গাতে তারা একটা সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করা, নিজেদের আহ, আগের অতীতের সমস্ত ভুল ভ্রান্তি স্বীকার করা। যেমন বিএনপি যখন খালেদা জিয়া বা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও অনেক করাপশন হয়েছে, তাদেরকে এসে একদম বলা উচিত ছিল যে আমরা যেসব ভুল করেছি সেসব ভুল আমরা আর করব না এবং সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এবং তারা কি কি তাদের এই যে প্ল্যানের কথা বলছেন বা তাদের কি ভিশন, এটাকে একদম তুলে ধরা। কিন্তু এটা না করে তারা যে দুই দলই যেটা করছে স্ট্র্যাটেজি, তারা কিভাবে করে জিততে পারবে ইলেকশন। যেমন বিএনপি যেই সমস্ত কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে, যেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে সেটা অবশ্যই কি বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার ধারণা তারা এই কথাগুলো বলছে যে আওয়ামী লীগের যারা ভোটার ছিল তাদের ভোট পাওয়ার জন্য। তারপর জামাতও যে ধরনের কথাগুলো বলছে করাপশনের বিরুদ্ধে, সেগুলো খুবই মানে এগুলো যদি সত্যি হয় খুবই প্রশংসার যোগ্য। কিন্তু আমি এখানে আরেকটা জিনিস বলবো, আমরা যদি পাশের দেশ ভারতের দিকে তাকাই, যখন আপনার তাদের ওখানে হিন্দু ফান্ডামেন্টালিস্টরা পাওয়ারে আসলো, তারাও কিন্তু জনগণকে এই কথাটি বলেছিল যে কংগ্রেস অনেক করা, আমরা আমাদেরকে ভোট দিয়ে দেখো, আমরা অ্যাটলিস্ট কারাপশন করবো না। এখন তাদের তাদের তো অনেক রকম তাদের মানে এটা এখন করাপশনের থেকেও খারাপ জিনিস তাদের শাসন আমলে আমরা দেখেছি। কাজে জামাতেরও এই যে এই কথাটা মানুষকে বলছে, হ্যাঁ, এটার কিন্তু একটা প্যারালাল আছে। আমরা দেখেছি যে এই কথা বলে যখন মানুষ ক্ষমতায় আসে, কিন্তু অন্যান্য জিনিসগুলো যেগুলো আমাদের জন্য খুবই অসুবিধাজনক বা শঙ্কাজনক, সেগুলো অ্যাড্রেস না করা হয়, তখন তার ফল কি হতে পারে। হ্যাঁ? আচ্ছা, আমি বলবো যে বিএনপি জামাত দুজনেই এখন দুই দলই এমন ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মূল লক্ষ্যটা হচ্ছে ইলেকশন জিতা, যেটা অবশ্যই পলিটিক্যাল পার্টি এটা করবে। কিন্তু তাদের এই যে আমাদের একটা এত বড় একটা পথ পরিবর্তন হলো, এখানে কিন্তু একটা অনেক বড় সুযোগ ছিল যে অনেক কি বলবো মানে সাপোর্টারকে বিল্ড করা। হ্যাঁ, ভবিষ্যতে যেমন বিএনপি এই যে ধরেন অল্প অল্প যেগুলো কি বলবো মানে তাদের দলের কি বলবো এই সমস্ত গুন্ডামি করাপশন এগুলো যদি কন্ট্রোল করতে পারতো, তারা তাদের কিন্তু এই ইলেকশনে এত কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতো না, তারা কিন্তু জামাতের থেকে অনেক এগিয়ে থাকতে পারতো। তো এখন আমার কাছে যেটা খুবই দুঃখজনক মনে হয় যে যতই পট পরিবর্তন হোক, যাই হোক, 50 বছর চলে গেছে, প্রতিটা পলিটিক্যাল পার্টি খালি জিতার জন্য করে এবং তারা কারোরই কোনো আদর্শিক ভিত্তি নাই। এখন আমি জানি যে এই সময় জামাতের একটা অন্যান্য দলের তুলনায় জামাতের একটা সুবিধা আছে, কারণ অন্যান্য দল যারাই আমরা যখনই ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় রেখেছি, তারা আমাদেরকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো জামাতের এই টেস্টটা হয়নি, কিন্তু এখন জামাত ক্ষমতায় গিয়ে আমাদেরকে অন্যভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে যদি ক্ষমতায় যায়। আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে দুইটা শক্তিশালী দল সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় থাকা, যাতে ভোটারদের হাতে পাওয়ারটা থাকে, ভোটারদেরকে সবসময় তারা ভয় করে, এবং এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলে এই অ্যাকাউন্টেবিলিটি এই জিনিসটাও হবে। এবং শেখ হাসিনা ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জিনিসটা, কেয়ারটেকার গভর্নমেন্টটা ধ্বংস করে দেওয়ার আগে বাংলাদেশের যে জিনিসটা সিস্টেমটা চলছিল যে আওয়ামী লীগ আসে বিএনপি আসে, সেটাতে কিন্তু অনেক কিছু অনেক কন্ট্রোলে ছিল। দুর্নীতিমুক্ত আমরা কোনোদিনই ছিলাম না এবং সেটা হব সেটা আমি আশাও করছি না, কিন্তু এটাকে একটু কন্ট্রোলে রাখা এবং সবচেয়ে বড় কথা ভোটারদেরকে ভয় পাওয়া যে আমরা কোনো কিছু যদি ডেলিভার না করতে পারি বা আমরা এরকম কোনো কিছু যদি করি তা আমরা এর পরের বার ভোট পাবো না। এই জিনিসটা যদি খালি প্রতিষ্ঠিত হয়, এই ভয়টা প্রতিষ্ঠিত হয় যে হ্যাঁ ভোটারদের হাতে কিছু ক্ষমতা আছে, তাহলে আমি বলবো যে একটা কোনো একটা স্টেপ আমরা মানে পেলাম আর কি, একটা স্টেপ উত্তরণ করলাম। জি, মানে সবচেয়ে বড় কথা জনগণ সকল ক্ষমতার উৎস।
এই জায়গাটি অন্তত স্থাপন হতো, কিংবা আমরা যদি 91-তে বিএনপি, 96-তে আওয়ামী লীগ, হ্যাঁ 2001-এ বিএনপি, 2009-এ আওয়ামী লীগ, এভাবেই একটা পালাক্রম হতো, তাহলে হয়তো কেউ গিয়ে ফ্যাসিস্ট হয়ে যাওয়া, স্বৈরাচার হয়ে যাওয়া, হ্যাঁ একক ক্ষমতার অপপ্রয়োগ করা, সেই বিষয়গুলো হতো না বলে আপনি মনে করছেন। কিন্তু ক্ষমা চাওয়ার জায়গাতে সবাই আমরা, আপনি ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি তুলেছেন, ক্ষমা চাওয়ার জায়গাতেই সবাই যার যার অবস্থানে অটল। আওয়ামী লীগ ক্ষমা চায় না 1400-এর বেশি মানুষকে হত্যার জন্য, জামাত ক্ষমা চায় না 71-এর ভূমিকার জন্য, বিএনপি ক্ষমা চায় না তাদের শাসনামলের দুর্নীতি কিংবা অপশাসন যেগুলো ছিল সেগুলোর জন্য। এই জায়গাটাতে কেন যেন সবাই মানে এমন একটা অবস্থান নিয়ে থাকি আমরা, যে জনগণের কাছে কেন যাব, ক্ষমা চাইবো কেন, পাওয়ারফুল তো আমি, এমন একটা বিষয় থাকতে পারে না। আমরা একটু আলোচনা আমি বোর্ড করে একটা দিচ্ছি। জুগেদ, আমি একটা কথা খালি জি। যোগ করি, আর প্রত্যেকটা আপনি যদি আল জাজিরার সাথে ইন্টারভিউ গুলো দেখেন, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা অসম্ভব ডিফেন্সিভ। হ্যাঁ, হ্যাঁ। এখানে যেমন মির্জা ফখরুল, ওই যে আপনার যখন ইয়ে নিয়ে কথা হলো, কি বলে, দুর্নীতি। ধর্ম জি। নিরপেক্ষতা, হুম। হ্যাঁ ওটা উনি এমন ভাবে বলছেন, মানে প্রতিটা জিনিসে মানে তিনি বুঝতে উনি পারছেন কিনা আমার কাছে এই ইস্যুটাই পরিষ্কার হয়নি। তিনি বলছেন যে না, সেকুলার না, কিন্তু সব ধর্মই আমাদের, সব ধর্মের মানুষকে আমরা সম্মান করি, সব ধর্মকে আমরা এক করি। হ্যাঁ, বাংলাদেশে 85% মানুষ না, কারণ মুসলিম। বাংলাদেশের কনটেক্সটে সেকুলারিজম কথাটার একটা নেগেটিভ কনোটেশন হ্যাঁ, এসেছে। মানে এটা তো যে ওইটা ওইভাবে করে ওনারা বলতে পারছেন না। হুম, কিন্তু হুম, আমি দেখছি প্রত্যেকটা ইন্টারভিউতে, যেটা জয় হোক বা মির্জা ফখরুল হোক বা ডাক্তার শফিক শফিক রহমান হোক। হোক, জি। খুবই খুবই ডিফেন্সিভ একটা জায়গা থেকে। কিন্তু হুম, এইটা কিন্তু একটা সুযোগ ছিল তাদেরকে বলার, দেখেন অতীতে অনেক কিছু হয়েছে, আমাদের দল এই তিনটা জিনিস আমরা বিশ্বাস করি, আমাদেরকে যদি আমরা ক্ষমতায় আসি, আমরা এই পাঁচটা জিনিস, এটা আমরা এই করব। এই পথে আমরা যাব। জি। এই জায়গাটার এই সময়ে যে সুযোগটা ছিল, এই সুযোগটা সবসময় আসবে না, কিন্তু এই সুযোগটা কেউই গ্রহণ করলো না। হুম, হুম। না, একেবারে তবে একেবারে। দলবাজি, জি। জুয়েল, তবে জি। দলবাজি চাঁদাবাজির ব্যাপারে কিন্তু মির্জা ফখরুল কিন্তু বলেছে আই ডোন্ট ডিনাই, না এই না, কথাটা এটা বলেছে। একেবারে মানে এমন ভাবে বলেছে প্রসিডিউর মৌসুমী পাটোয়ারি, এমন ভাবে বলেছে যে আসলে মানে এইটুকু না বললে তো আপনি আপনি মানে অস্বীকারটা কিভাবে করবেন আর কি বিষয়টা। উনি তো একেবারে ডেটা দিয়ে বলছিলেন যে ঢাকা জি জি শহরে 53টি বাস টার্মিনাল থেকে দিনে 22 মিলিয়ন টাকা, 22 মিলিয়ন টাকা চাঁদাবাজি করা হচ্ছে। ডেইলি স্টার রিপোর্ট উনি দেখাচ্ছেন, সবকিছু দেখাচ্ছেন। এখন মির্জা ফখরুল যদি এইটুকু স্বীকার নাই করতেন, তাহলে তো আসলে পুরোটাই মিথ্যে হয়ে যেত। মিথ্যা মানে হয়ে যেত। হ্যাঁ, জি জি আর মানে অ্যাপোলজির কথা যেটা বলেছেন জি জুয়েল, জি। অ্যাপোলজিটা এটা আমাদের কালচারাল ব্যাপার। হুম হুম। আমরা নিতেও পারি না, জনগণ নেও না অনেক সময়। অ্যাপোলজি শুড বি এ ভার্চু, হুম রাইট? দুনিয়ার সব লোকের কিন্তু অ্যাপোলজি চাওয়ার ক্ষমতা নাই। হুম। ইটস এ লট অফ কারেজ। আর আমাদের কালচারে অ্যাপোলজি চাওয়া মানে ইউ আর দোষী। হ্যাঁ, আপনি মানে দোষী তুমি চুরি ছেলেকে করছো আপনি বলে, মাফ চাচ্ছেন। তুমি চুরি করছো, এটা স্বীকার করছো, এই কারণে তুমি হ্যাঁ মাপ চাইতেছো। হ্যাঁ, বিষয়টা এই অনেকটা এই এরকম। কালচার, এই জিনিসগুলো আমাদের সময় লাগবে রে ভাই। আর এডুকেটেড হইতে আমাদের সময় লাগবে। তবে নির্বাচনটা হোক, এটা আমরা চাই, আমাদের দরকার। ওকে, আমরা একটু যাই, যে আলোচনা মোডটা একটু পাল্টে নেই ডক্টর মহসিন পাটোয়ারি। সেটি হলো যে আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ, আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, কিন্তু মূল জায়গাটা হলো আমরা একটু আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর, হয়তো আমরা তারানকোকে দেখছি না, আমরা সুজাতা সিংকে দেখছি না। মানে আগে নির্বাচনগুলোতে যেটি হয়েছে বাংলাদেশে, যে একেবারে বিশেষ দূত জাতিসংঘের, আমেরিকা থেকে স্টেট ডিপার্টমেন্ট থেকে লোক চলে যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব চলে যায়, তারা গিয়ে দলগুলোর মধ্যে লিয়াজো করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা নির্বাচন হয়, তাদের একটা প্রভাব দেখি। এবার আমরা সেটি হয়তো দেখিনি। কিন্তু এটি তো ঠিক যে এই নির্বাচনে বাংলাদেশের ব্যাপারে ভূ রাজনীতিতে অনেক দেশেরই আগ্রহ আছে। কতটা আগ্রহ কাদের, ওয়াশিংটন, দিল্লি, আঙ্কারা, হিসেবগুলো কোনোভাবে মেলাতে পারছেন কিনা? আমি আমি মিলাতে পারছি, জি। আমার কাছে মোটামুটি কিছুটা পরিষ্কার হচ্ছে ওকে, জিনিসটা। একটু শুনি আমরা তাহলে। হ্যাঁ। একটা কথা আমি আপনাকে বলি, আগেকার যেই আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামাত যেটা ছিল, সেই সিনারিওটা এখন নাই। এখন হলো যারা একত্রে রাজনীতি করেছে, সংঘবন্ধ পলিটিক্স করছে এবং ক্যাবিনেট শেয়ার করছে, সেই দুইটা দলেই এখন এক দল আরেক দলের প্রতিপক্ষ, আওয়ামী লীগ বিএনপি। এখন এখানে ভূ রাজনীতিতে আপনি দেখেন, বাংলাদেশ 175 মিলিয়ন যদি ধরি লোক, এটা গ্রোয়িং আপনার মিডল ক্লাস, তার মানে হলো পারচেজিং পাওয়ার হচ্ছে। সো ইট ইজ এ বিজনেস। এটার জন্য আমেরিকার the largest investment in Bangladesh. America has an interest, America should have an interest. Number one. Number two, আপনাকে যে ভূ রাজনীতির কথা যদি আপনি বলেন, জামাত স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি প্রো পাকিস্তানি ছিল। তো জামাত প্রো পাকিস্তানি,
পাকিস্তান ইজ প্রো আমেরিকান, রাইট? সুতরাং জামাত ইজ সর্ট অফ প্রো আমেরিকান। সুতরাং জামাত সেইভাবেই, আমি এই যে রিজিম চেঞ্জ বলেন যাই বলেন, সেই হিসাবে আমি দেখছি যে জামাত একটা মধ্যপন্থী মডারেট রিলিজিয়াস পার্টি। এই মডারেট রিলিজিয়াস পার্টি হিসেবে ওয়েস্টার্ন সোসাইটি ইজ ভেরি মাচ কনসার্ন আমাদের এই যে এক্সট্রিম ধর্ম ব্যাপারগুলো নিয়ে, ইন্ডিয়াতে বলেন বাংলাদেশ বলেন। এখন এটা সাধারণ একটা ধারণা যে মধ্যপন্থীর ধর্মভিত্তিক দল যেগুলা, তাদের দিয়েই ইউ ক্যান কন্ট্রোল বেটার এক্সট্রিম রিলিজিয়াস গ্রুপকে। সুতরাং সেই হিসাবে স্ট্র্যাটেজিক্যালি জামাত একটা ভালো পজিশন আছে আমেরিকার নজরে এবং ওয়েস্টার্ন এদের নজরে। আর টার্কির নজর যেটা, টার্কি হলো, টার্কি যে যেই ধরনের একটা রাজনীতি আছে, একটা দলীয় আছে, সেই হিসাবে বা আইডিওলজিক্যাল, তার সাথে জামাতের একটা মিল আছে। ওকে, সুতরাং তারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়, এট দি সেম টাইম অনেক ব্যবসা শুরু করেছে, এট দি সেম টাইম তাদের অ্যালাইন্ড একটা রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তাহলে তাদের সুযোগ সুবিধাগুলো বাড়বে। ওকে, 3 নম্বর হলো যে জিওপলিটিক্যাল, যেটা যে বাংলাদেশকে জামাত ইসলাম একটা সুসংগঠিত দল, এটা ওয়েস্টার্ন মিডিয়া গুলা বুঝতে পেরেছে, ওদের গ্রাসরুট লেভেলে কর্মী আছে। সুতরাং এদের উপরে যদি ইনভেস্ট করে ভবিষ্যতে একটা সুবিধা হতে পারে। আর যেহেতু জামাত কিছুটা ভারত বিরোধী, জামাতকে আমরা লেভারেজ হিসাবে ইউজ করতে পারবো টু টু নেগোসিয়েট উইথ ইন্ডিয়া। জামাতকে দিয়ে এমন কাজ করতে পারবো যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে যায়। 4 নম্বর হলো যে জিওপলিটিক্যালি যে ইন্ডো প্যাসিফিক যে ইগুলো আছে, ইন্ডো প্যাসিফিক ব্যাপারে বিএনপির সময় অতটুকু আমরা ওইদিকে আসি নাই, আওয়ামী লীগের সময় আসি নাই। এখন জামাতের মাধ্যমে যদি ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের মধ্যে আমাদের নেওয়া যায়, যার একটা জিনিস আমরা দেখতেছি, এই জাপানের সাথে যে অস্ত্র চুক্তিগুলো করলো, হুম, তারপরে আমেরিকার সাথে চুক্তি হলো, কিন্তু সেখানে তো ভারত আছে, ওই ওই জোটে তো ভারত আছে, কোনটাতে? মানে কোয়াডের কথা, আপনি হ্যাঁ, তো কোথাও কোয়াডের ভারত কথা আছে বলছেন, কিছুটা। মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারতের কোয়াডের কথা বলছেন। জাপান, ভারত আছে ঠিকই, কিন্তু ভারতের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি different। ভারত এখনো মেরুদণ্ড দাঁড়াইয়া রাজনীতি, ওদের দেশে প্যাট্রিয়টের সংখ্যা অনেক বেশি, হুম, তাদের রাজনীতিবিদও অতি পরিপক্ক, হুম, আমরা অতটুকু না। হুম, বাট সুতরাং আমাদেরকে এইসব সিনারিও বলয় নিয়ে যদি করা যায়, হুম, আমি বলছি না কোন বলয় খারাপ, আমি বলছি না, হুম, আমরা যেখান থেকে বেনিফিটেড হবে, বাংলাদেশের লোক যেখান থেকে বেনিফিট হবে তারা সেখানে যাবে, তারা দেখবে তাদের জনগণের জন্য যেটা কাজ হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার হবে সেটা যাবে। তবে আমরা তো চাইবো, আমাদের ইন্টারেস্ট তো আমরা চাইবো, ওকে, আমেরিকান হিসাবে আমরা, আমাদের ইন্টারেস্টও সেখানে থাকবে, হুম, হুম, রাইট? গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা আমরা চাই, আমাদের ব্যবসার সুবিধা হোক সেটা আমরা চাই, এবং একটা রাজনৈতিক দল আসুক যে দল আমাদের সাথে অ্যালায়েন্স হবে, আমাদের পক্ষে থাকবে, সেটা এটা হলো তাদের। আর ইন্ডিয়ান ইন্টারেস্ট হলো, এখন দেখেন রাজনীতি এই পলিটিক্স এখন ওই বিএনকে বানাইতে চেষ্টা করতেছে প্রো ইন্ডিয়া। আচ্ছা, হুম, তো আপনি তো যুদ্ধ করার জন্য যুক্তি দেখানোর জন্য করতে হবে প্রো ইন্ডিয়া, এখন তার আওয়ামী লীগ মাঠে নাই। সুতরাং ইন্ডিয়াকে প্রো ইন্ডিয়া দেখায়া যাতে ইন্ডিয়ান যে ভোটগুলো আছে ওটাকে যেন ক্যাপচার করা যায়। হুম, হুম, হ্যাঁ, এই এখন ভোট ক্যাপচারের রাজনীতি বেশি, সবচেয়ে বেশি চলছে, রাইট? তো আসলে আমি, উনি যে বললেন যে ওই যে ইয়ের যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য এখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের খুব শক্ত লোক হয়ে গেছে। যখন জামাতের সাথে একত্রে পলিটিক্স হচ্ছে তখন কি এত শক্ত ছিল না? হুম, এটা সব পলিটিক্যাল স্ট্র্যাটেজি, রাইট? আমি বলবো না ভালো খারাপ, প্রত্যেকে এখন জিততে চায়, তো জিততে চায়, সুতরাং তারা তারা ইয়ে করবে। তো আমার মতে যারাই আসে, আমার মতে খুব টাইট এবার ইলেকশন হবে। তবে ইলেকশনটা একটা মেজর পলিটিক্যাল পার্টির অ্যাবসেন্স এখানে, এটা আমি আগেও বলেছি, যারা অন্যায় করছে তাদের বিচার করেন, কিন্তু একটা পার্টিকে ব্যান না করে তাদেরকে ইয়ের মাঠে আসতে দিবেন না, এটা আবার ঠিক না। এটা এতে করে ক্রেডিবিলিটির একটা ব্যাপার আছে বলে আমি মনে করি আর কি। জি, আমি একটু আপনার বিশ্লেষণ থেকে ফলাফলে যাই, মানে আপনি খেলার ফলাফল কি দিলেন, 2-0 নাকি 2-1? মানে ওয়াশিংটন, আঙ্কারা, জামাত, ভারত কি বিএনপির পক্ষে, না মানে সেখানে ভারত? না, ভারত বিএনপির পক্ষে না, বিএনপি ইজ ভেরি ব্যালেন্সড হইতে কাজ করার চেষ্টা করতেছে। বিএনপি ইজ মোর টুয়ার্ডস চায়না, বাট তারা ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখবে, এবং তার পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবে না তাও বলে নেই। হুম, হুম, তারা কিন্তু আপনার যে একটা গভর্নমেন্টে ছিল তো এর আগে, সুতরাং ওই ব্যাপারে পরিপক্ক কথাবার্তা বলছে যে উইল মেক গুড রিলেশনশিপ ফরেন পলিসি উইথ এভরি কান্ট্রি দ্যাট উইল বি ডুইং দি বিজনেস। এটা তো বিএনপি চাওয়া, এটা তো বিএনপি চাওয়া, কিন্তু ভারত যদি এই দুই দলকে বেছে নিতে হয় তাহলে কাকে বেছে নেবে, বিএনপি কে না জামাতকে? স্বাভাবিক কারণে বিএনপির কাছে বিএনপি মোর কথা শোনাতে পারে। তবে এটা তো আপনাকে বলি, জি,
জামাত যদি ক্ষমতায় আসে, বিলিভ মি, ভারতের সাথে সম্পর্ক আমাদের এখন যেরকম আছে অত খারাপ হবে না, কিন্তু একটু ভালো, মোটামুটি ভালো হবে। আপনার মনে আছে আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত যে জামাতের সাথে, জি, জামাতের সাথে ভারতের সম্পর্ক আরো ভালো হবে, বিএনপির চেয়ে ভালো হবে। জি, আমি এই বিষয়ে আপনার সাথে একমত। তার মানে হলো 2-1 হ্যাঁ? মানে খেলার ফলাফল হলো 2-1 গোল। ওয়াশিংটন এবং আঙ্কারা জামাতের ব্যাপারে সহানুভূতিশীল, ভারত বিএনপির ব্যাপারে সহানুভূতিশীল। ওকে, আমরা অনেকটা খেলার ফলাফল পেলাম। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে এরা তো খুব ফ্যাক্টর, মানে যাদের কথা আমরা বলছি, ভারতের কথা বলছি, ওয়াশিংটনের কথা বলছি, অর্থাৎ আমেরিকা আমাদের দেশের কথা বলছি, তারা তো ফ্যাক্টর। ওয়াশিংটন পোস্টের নিউজে আমরা দেখছিলাম যে কূটনীতিকদের গোপন আলাপ ফাঁস করে দেওয়া হয়েছে, যদিও এটি অনেক বড় লেভেলের কেউ ছিলেন না, কিন্তু আমেরিকার অনেকটা মন মানসিকতা কিছুটা হলো ধারণা করে গেছে। এই অঙ্কগুলোর বাইরে আমি আসলে আপনার কাছে জানতে চাইছি যে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের নির্বাচনটা আর কোন কোন বিবেচনায় গুরুত্ব পাচ্ছে? আচ্ছা, একটা তো রিজনাল গুরুত্ব সেটা আছে, কিন্তু আমি একটু অন্যভাবে আপনার এই প্রশ্নটার উত্তর দেই। হ্যাঁ, আপনি যদি এখন দেখেন, দুই ধরনের ফ্রেমওয়ার্ক আপনার বিশ্ব রাজনীতিতে আছে। একটা হচ্ছে মিলিটারি ডমিনেন্স, যেটা আমেরিকা, যেখানে আপনার অভূতপূর্ব মিলিটারি ডমিনেন্স দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করতে চাচ্ছে। আমরা যদি ভেনেজুয়েলা দেখি, আমরা যদি ইরান আক্রমণ, যেটা হবে কিনা জানি না, এরকম বিভিন্ন জায়গাতে তাদের শক্তি প্রয়োগ করে আপনার তাদের বিভিন্ন দেশগুলোকে তাদের তাদের কি বলবো, মানে তাদের ডমিনেট করতে চাচ্ছে। আর আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা হচ্ছে আপনার ট্রেড ফ্রেমওয়ার্ক, যেটা চায়না, যেটা চাচ্ছে যে অন্য অন্য সমস্ত দেশের সাথে তারা ভালো মতো যাতে বিজনেস করতে পারে এবং এভাবে করেই গ্রোথ। এখন বাংলাদেশ অন্যান্য, আমরা খুবই লাকি যে আমরা এই মুহূর্তে ওই মিলিটারি ডমিনেশনের ওই জায়গার মধ্যে মানে ওই অ্যাটেনশন আমাদের প্রতি নাই। কিন্তু এখন দুই নম্বর যে জিনিসটা, পৃথিবীর যত গ্লোবাল সাউথের যত দেশ আছে, তাদের সবাইকে কিন্তু এই মুহূর্তে আপনার শিখতে হবে কিভাবে করে নিজেদের অন্যান্য দেশের সাথে আপনার ভালো ট্রেড রিলেশন তৈরি করতে হবে। এবং সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার পলিটিক্যাল, যেখানে আইডিওলজিক্যাল বিরোধ থাকে, সেটা সত্ত্বেও বিভিন্ন দেশের সাথে এগুলো করে ফেলতে হবে। কারণ এই যে পৃথিবীর আমরা হয়তো দেখবো, আমি তো বলবো এখনই পৃথিবী আর ইউনিপোলার নাই। এই যে পরিবর্তন, এই যে শিফটটা হচ্ছে, তখন আমাদের মতো দেশ থেকে খালি রক্ষা করতে পারবে বিভিন্ন রকমের দেশের সাথে, অন্য অনেক দেশের সাথে যদি আমাদের বহুমুখী সম্পর্ক থাকে। তো বাংলাদেশের যেই ক্ষমতায় আসবে, যেটা বিএনপি হোক, জামাত হোক, তাদের উচিত হবে সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক করা। হ্যাঁ, ভারতের আগ্রাসনের আমরা বিরোধী হতে পারি, কিন্তু ভারত আমাদের নেইবার, ভারত সারা জীবন আমাদের নেইবার থাকবে। ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক লাগবে। চীন অনেক শক্তিশালী একটা পাওয়ার, তাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক লাগবে। আমেরিকা আজকেই তো আর পতন হবে না, আমেরিকার সাথেও ভালো সম্পর্ক লাগবে, সবার সাথে ভালো সম্পর্ক লাগবে। যেই সমস্ত দেশ, আমি বলবো যেই সমস্ত দেশ এই ট্রানজিশন পিরিয়ডে অনেক বহুমুখী সম্পর্ক, বিশেষ করে ট্রেড রিলেশন ভালো মতো প্রতিষ্ঠা করতে পারবে, তারা এই ট্রানজিশন পিরিয়ড থেকে একটা ভালো অবস্থায় তারা যেতে পারবে। এখন এটা দেখা যাক, এবং এটার জন্য কিন্তু সুশাসনও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমি যে ট্রেডের কথা বললাম, বাংলাদেশে ইনভেস্ট তখনই অন্যান্য দেশ বাংলাদেশে ইনভেস্ট করতে চাইবে যখন একটা স্টেবল এনভায়রনমেন্ট থাকবে। এটাতে ওরা কিন্তু বিএনপি বা জামাত এটা নিয়ে অত কনসার্ন হবে না, তার থেকে অনেক বেশি কনসার্ন হবে স্টেবিলিটি রাজনৈতিক। এবং আপনি যেটি বলছেন সেটি হলো নির্বাচনের পরবর্তী বাংলাদেশ যে পথে হাঁটবে, কূটনৈতিকভাবে যে সম্পর্কগুলো করার চেষ্টা করবে, নিঃসন্দেহে আমরা তখনও এই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করব। এখন আমরা আসলে নির্বাচনের আগের বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও দর্শকদের সাথে বেশি তথ্য দিতে চাই। আমি একটু ডক্টর মহসিন পাটোয়ারিকে আপনার কাছে ফিরে যেতে চাচ্ছি। সেটি হলো, যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হলো, অনেকের কাছে আশঙ্কা আছে যে ভোট তো একটি হচ্ছে না, ভোট হচ্ছে দুটি, একটি সরকার গঠনের আরেকটি সংস্কারের, জুলাই সনদ, গণভোট, হানা। এই হানা ভোটের বিষয়টি কিভাবে কার্যকর করা হবে, অর্থাৎ যারা নির্বাচিত হবেন তারা কোন ভাবে এটি করবেন, সেটি নিয়ে এক ধরনের সংশয়, এবং সেই সংশয় থেকে এই গুজবটা ছড়িয়ে পড়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরেও বেশ অনেক দিন,
অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। প্রেস সেক্রেটারি এর আগে বলেছিলেন না, এই ধরনের গুজবগুলো মিথ্যে, এবং তিনি আজকে একটা সুনির্দিষ্ট তারিখের কথা বলছেন, 17-18 ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার মানে বেশি দিন থাকছে না, তারা যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করছে। এইটুকু আস্থা কি আপনি পাচ্ছেন তাদের কাজ এবং কথা থেকে? আহ, আমি পাচ্ছি এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে বলে না, ছেড়ে দে মা কে দে বাঁচি। হুম হুম অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা তাই, কারণ আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে গত 18 মাসে তেমন একটা ইমপ্রুভ হয়নি, হুম হুম কারণ বিভিন্ন কারণে ইমপ্রুভ হয়নি। আর অন্তর্বর্তীকালীন সরকার বেসিক্যালি তারা বিভিন্ন সেক্টরে অনেক লোককে প্লেস করছে, সে প্লেস করছে কোনো একটা পার্টিকুলার গ্রুপ কে সাপোর্ট করে প্লেস করে গেছে। এখন তাদের এখন যদি তারা যদি ক্ষমতা হস্তান্তর না করে, যেভাবে পলিটিক্যাল মোবিলাইজেশন হয়েছে ফ্রম জামাত অ্যান্ড ফ্রম বিএনপি, দে ডোন্ট হ্যাভ এনি অপশন। আপনি ক্ষমতা হস্তান্তর না করলে দেশে যেই সমস্যা দেখা দিবে, তার মধ্যে আপনার 1.5 কোটি 2 কোটি লোক অলরেডি বাইরে, ইলেকশনের বাইরে, তাদেরকে আপনি যদি অ্যাড করেন, আর বিএনপি ইজ এক্সপেক্টেড টু টেক গো টু পাওয়ার, ইভেন মার্জিনালি, এই দুইটা সংগঠন যে তারা একত্র হয়ে যে অবস্থা ক্রিয়েট করবে বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার এটাকে হ্যান্ডেল করার মতো কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং তাদের কোনো অপশন নেই, তারা এটা করবে। এবং আমার বিশ্বাস তাদের নিজেদের স্বার্থে তারা এটা করে যাবে। বাণিজ্য, আমাদের দেশ বলে না, বাণিজ্য নিয়ে আমরা চলে যাই, এটা একটা এক্সাম্পল ক্রিয়েট হবে। এবং একটা বিষয় তো পরিষ্কার যে আমরা হয়তো অনেক সমালোচনা করতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু তারা এই জাতীয় ঐক্যমত্য কমিশন যতদিন না ঐক্যমতে পৌঁছেছে ততদিন পর্যন্তই তারা দায়িত্ব পালন করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন যখনই সবগুলো দল জুলাই সনদের ব্যাপারে ঐক্যমত হলো, তারপরে কিন্তু বেশি সময় তারা নেয়নি, ক্ষমতা বেশি দিন ধরে রাখার চেষ্টা করেনি। আমরা জানি যে বাংলাদেশে তো এমনটা হয়, একেবারে অযোগ্য অথর্ব যারা আছে তারাও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে। এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক ব্যর্থতা আছে, কিন্তু ক্ষমতাটা খুব এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে আর কি, তারা দীর্ঘায়িত করা, লম্বা সময় ধরে থাকা, সেই কাজটি তারা করেনি। ইভেন কেয়ারটেকার সরকারের চেয়েও তো কম সময় তারা 111-এর সরকারের চেয়েও তো তারা কম সময় যাচ্ছে, ডক্টর মোহসিনুর পাটোয়ারি, তাই না? তাই না? ওদের চেয়েও তো কম। আপনি যদি আমাকে বলেন জি, that plus point credit, one thing I will give the most credit to this interim government is ওই যে আপনার করা, কমিশন গুলা করা, হ্যাঁ, রাইট? ওই কমিশন করে এই যে জিনিসগুলো আমরা তো কত 52, 54, 55 বছর আমরা একত্রে ছিলাম, আমরা কোনো জিনিসে এগ্রিমেন্ট হইতে পারিনি। হ্যাঁ, ওই ব্যাংকের মতো আমরা লাফাই কেবল চতুর্দিকে। এই যে এতগুলো রাজনৈতিক দলকে যে একত্রে নিয়ে আসছে, নিয়ে এসে অ্যাটলিস্ট কতগুলো ব্যাপারে কনসেনসাসে আমরা পৌঁছেছি, ন্যাশনাল কনসেনসাস কিছুতে আমরা পৌঁছিনি। এই যে জিনিসটা যে এই সময়ের মধ্যে করতে পারছেন ওনারা, এবং করে এটা অন্তপক্ষে এগ্রিমেন্ট না হওয়ার জন্যই তো আপনার হা না ভোটে যেতে হয়েছে। এতটুকু এই ক্রেডিটটা কিন্তু আমি এই সরকারকে দিব। আর আমি কতগুলো জিনিস আজকে পড়তেছিলাম, অনেকগুলো জিনিস আছে এটা কিন্তু আমাদের পছন্দ মতো হয়েছে। যেমন প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট, যেটা প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের ক্ষমতার ভাগাভাগি, দুইটা লেভেলে তারপরে প্রেসিডেন্টের ভোটের ব্যাপার, তারপরে কতগুলো জিনিসের নিজের পার্টির লোকেরা 70 অধ্যাদেশ আর কি, নিজের পার্টির লোকেরা একমাত্র বাজেট এবং অনাস্থা প্রস্তাব ছাড়া বাকিগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ভোট দিতে পারবে, অনেকগুলো ব্যাপার। এবং দলীয় প্রধান, সরকার প্রধান আলাদা হবে, অনেকগুলো ব্যাপার আছে। তারপরে আমাদের আপনার শাসন ব্যবস্থা কি বলে জুডিশিয়ারি, অনেকগুলো ব্যাপার হয়েছে। সুতরাং আমি মনে করি এই যে একটা খারাপ কিছু পেয়েছেন কিনা এর মধ্যে, হ্যাঁ খারাপ কিছু পেয়েছেন কিনা, মানে ভালো তো অনেকগুলো। আমার কাছে তেমন একটা আমি খারাপ দেখিনি, কারণ আমি কোন দলের তো চিন্তা ভাবনা করতেছি না, আমি তেমন একটা খারাপ দেখিনি। যতটুকু হয়েছে আমার কাছে ভালোই মনে হয়েছে আর কি। আর ওই যেটা বললেন ধর্ম নিরপেক্ষতা, এই সেই, এগুলা ঘুরে ঘাড়ে একই জিনিস। তাকে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সাংবাদিক বারবার বলছে, আপনি তো সেকুলারিজমের কথাই বলছেন, কিন্তু মানে আবার বলছেন কেন আপনারা সেটা বিশ্বাস করেন না, অমুক টমুক। আচ্ছা, যাই হোক, আমরা একটু ডক্টর মেহনাজ মোহাম্মদ আপনার কাছে জানি, সেটা হলো যে নির্বাচন 12 তারিখ হয়ে গেলে একটা প্রশ্ন চলে আসছে, যেটি আইন উপদেষ্টাকেও জিজ্ঞেস করা হয়েছিল, সেটি হলো যে এই নির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন কে, কিংবা কিভাবে দায়িত্বটা হস্তান্তর করা হবে, এটি নিয়ে একটা কনফিউশনের জায়গা আছে। এটির সঙ্গে গণভোট প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান। আমার কাছে এখন
গণভোটের যে পক্ষে বা বিপক্ষে কতখানি ভোট আসে সেটা তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ গণভোটে যদি হ্যাঁ হয় তার মানে অনেক সংস্কারের পক্ষে গেল। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলছেন যে শপথ গ্রহণ, আমি আসলে ওই ব্যাপারটা নিয়ে আমি জি মানে জি আমি ওইভাবে করে দেখিনি, জি সেজন্য আমি এটি বলতে এটি পারছি আইন উপদেষ্টা যেটি বলেছেন আমি একটু যদি পড়ি তাহলে হয়তো পরিষ্কার হবে দর্শকদের কাছেও। তিনি বলেছেন যে এটা নির্বাচিত সংসদ সদস্যদের সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত কে শপথ পড়াবেন। এখন আমরা চূড়ান্ত কিছু বলতে পারবো না, আমাদের সাথে দুটি অপশন আছে। একটি হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, রাষ্ট্রপতি মনোনীত, রাষ্ট্রপতি না। উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি শপথ গ্রহণ করাবেন। এক্ষেত্রে একটি সমস্যা আছে, 3 দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব, অর্থাৎ সরকারও জানে না যে শপথ গ্রহণটা। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত হয়তো প্রধান বিচারপতি ওই রাস্তাটাই সবচেয়ে আমার কাছে সেফ এবং অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে। আমার কাছে মনে হয় হয়তো ওভাবে করেই হবে। আচ্ছা, না, আর এটা এটা হচ্ছে কি, এটা আপনার তো হুম, জি, স্পিকারের করার কথা হ্যাঁ, স্পিকার তো অথবা নাই। ডেপুটি স্পিকার করার কথা। হুম স্পিকার তো রিজাইন করছে, হুম ডেপুটি হুম স্পিকার একজন জেলে আর একজন দেশের বাইরে, হুম রাইট? সুতরাং এই যে একটা ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামটা অল্টারনেটলি কনস্টিটিউশন না থাকলেও ওনারা একটা ইয়ে ব্যবস্থা করে প্রেসিডেন্সিয়াল অর্ডারে হুম হয়তো একটা কিছু করে, যে জিনিসটা বললেন যে প্রধান বিচারপতি ওটা আইনে আছে, যেটা আসিফ হুম নজরুল বললেন আর কি, হুম 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 অথবা যাকে ইয়ে ইলেকশন কমিশনের চেয়ারম্যান, এটা একটা বিরাট ব্যাপার হবে না আর কি আমার মনে হয়। ওকে এটা ওকে একবারে করলে হবে, 3 দিন দেরি হলে কি হবে? 3 দিনে কি আর ক্ষমতা আকাশ কিছু, পাতাল হ্যাঁ, তেমন উল্টো কিছুই হয়ে হবে যাবে না। নাকি? 12 তারিখের পর 17 তারিখ পর্যন্ত তো ওনারা এমনিই বলছেন 5 দিন। হ্যাঁ, সো এর মধ্যে 3 দিন হলে আর সমস্যা হওয়ার কথা নয়। না ওকে, ডক্টর মেহনাজ মোমেন, ভিন্ন একটি প্রসঙ্গ আপনার কাছে বলি, জানতে চাই সেটা হলো যে হয় বিএনপি না হয় জামাত, যে কোনো একটা দলই তো আসছে বাংলাদেশের ক্ষমতায় 12 তারিখ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি। আপনি যেহেতু একজন শিক্ষক, একজন নারী, আপনার কাছে একটু জানি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আল জাজিরা যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেখানে তিনি নারী বিষয়ে যেসব তথ্য উপস্থাপন করেছেন কিংবা মতামত দিয়েছেন সেটি আসলে আগামী নির্বাচনে নারীরা এটিকে কিভাবে দেখছে। দুটো মত আছে, আমি একটু আপনার আলোচনার সুবিধার্থে বলি। একটা মত আছে যে ধর্ম এটিই বলেছে, এবং অনেক নারী এটি নিয়ে কোনো আপত্তি জানাচ্ছে না। জামাতের নারীরা তো অবশ্যই, অন্য নারীরা বলছে আমাদের সমস্যা নেই, তাহলে অন্যদের সমস্যা থাকার কি। আর দ্বিতীয় বিষয় হলো দেশের এই বিপুল জনগোষ্ঠী যারা নারী, যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এই 54 বছরের শাসনে 2জন নারী নেত্রী সর্বাধিক সময় নেতৃত্ব দিয়েছেন। এই বিষয়টি, অর্থাৎ নারীরা কিভাবে দেখছে আগামী নির্বাচনের আগে জামাতের এই অবস্থানটি? আচ্ছা, আমি সাক্ষাৎকারটি অ্যাকচুয়ালি আমি শুনেছি এবং এটা অনেক কন্ট্রাডিক্টরি ছিল। এবং যখনই উনি ধর্মের কথা বলছেন যে ধর্মে এই বিধান নাই, সেটাও আমি একদম 100% সিওর না যে সেটা সত্যি কিনা। কারণ কোরআন শরীফে এই কথাটা স্পষ্টভাবে বলা আছে কিনা না, আমি নেই, মানে আমিও একটু হ্যাঁ, ঘেটেছি আর কি, যে কোরআনে নেই, হাদিসে আছে। কোরআনে বরং হ্যাঁ, একজন তো নারী শাসকের ব্যাপারে প্রশংসা করা হয়েছিল সম্ভবত। জি, বলেন। আর কোরআন শরীফেও আপনার কিছু কিছু আয়াত আছে, ধরেন অর্ধেকের মতো যেটা সর্বকালের জন্য সত্য, আবার অর্ধেক আছে যেটা কনটেক্সচুয়াল। হুম তো এখন আমরা তো ওভাবে করে বেশিরভাগ মানুষই দেখে না। হুম তো ধরেন একটা জিনিস একটা কনটেক্সটে বলা হয়েছে, সেটাকে যদি আপনি এমন ভাবে নিয়ে আসেন যে যেটা সর্বকালের জন্য সত্য, তাহলে কিন্তু ওই ইন্টারপ্রিটেশনটা রাইট এবং হলো এটা না। আলেমরাই যেটা ভালো ইন্টারপ্রিটেশন দিতে পারবেন। আমি আসলে ওই ইন্টারপ্রিটেশনে যাচ্ছিলাম না, আমি জানতে চাচ্ছিলাম যে এটি নারীদের উপর ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, নাকি হ্যাঁ, তারা আচ্ছা। এটিকে ধর্মীয় বিধান হিসেবে এখন মেনে এখানে নিচ্ছেন। ২ টো জিনিস আছে। ১ নম্বর কথা হচ্ছে যে যে ওই শফিক রহমান বলছিলেন যে এই যে আম আ বিশ্ববিদ্যালয়ের ইলেকশন গুলোতে, হ্যাঁ? হুম ও জামাত এত ভালো করেছে কারণ ছাত্রীরা জামাতের কি বলবো, মানে পক্ষে ভোট জামাতের দিচ্ছে, সাথে ছাত্র তারা অনেক শিবিরের পক্ষে। নিরাপদ বোধ করে, যেটা তারা হ্যাঁ, শিবিরের সাথে বা জামাতের সাথে অনেক নিরাপদ বোধ করে, যেটা বিএনপি এবং আওয়ামী লীগের সাথে তো এটা করে না। হ্যাঁ? এটা উনি দাবি করেছেন। হ্যাঁ? কিন্তু এটার পাশাপাশি কিন্তু আবার অনেক কন্ট্রাডিক্টরি জিনিস এসছে, যে যে আমরা দেখেছি যে একজন উনি মানে আরেকজন নারীর সাথে আপনার একই মঞ্চে উনি যেতে রাজি না। কিন্তু বাংলাদেশের তো আপনি
আপনি যদি এভাবে চিন্তা করেন আমাদের ওয়ার্ক প্লেসে অনেক নারী, আমাদের সবচেয়ে বড় যেটা সেক্টর গার্মেন্ট সেক্টর, সেখানে তো বেশিরভাগই নারী। সেখানে উনি আরেকটা প্রসঙ্গ এনেছেন যে সন্তান পালনের জন্য নারী যাতে পুরো সময়টা কাজ না করে, সেটাকেও কিন্তু পলিসি হিসেবে বাংলাদেশে এভাবে করে বলা যায় যে প্রথম 6 মাস যখন কারো সন্তান হবে তখন সে রিডিউস আওয়ার কাজ করবে এবং বাকি এটাকে ভর্তুকি দিবে সরকার। কিন্তু এটা যদি সরকার দায়িত্বটা না নেয় তাহলে কিন্তু তার না, সেটি তিনি বলেছেন সরকার নেবেন, এটি তিনি পরিষ্কার করছেন যে সেই দায়িত্বটা সরকার নেবে। পরিষ্কার করেননি এবং তিনি যে ধরনের কথা বলছেন ওগুলো অনেকটা অবাস্তব। উনি বলছেন প্রথম 2 বছর। হ্যাঁ, এখন এটা কিন্তু 2 বছর যদি কেউ কাজ থেকে আপনার বিরত থাকে বা মানে পুরো সময় কাজ না করে, তার কিন্তু আপনার প্রোডাক্টিভিটি নিয়ে বা ওই অর্গানাইজেশন এসে ফিরে যেতে পারবে কিনা, মানে এটা একটা অনেক মানে আমি একটু আপনার কাছে একটু পরিষ্কার করি, সেটি হলো যে প্রথম 6 মাস কিন্তু বাংলাদেশে বিদ্যমান আইনে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি আছে। হ্যাঁ, নারীদের জন্য সম্ভবত 6 মাস, আচ্ছা। মানে সরকারি পর্যায়ে। তো হ্যাঁ। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো, জি আমাদের কিন্তু আমাদের অনেক ধরনের আপনার রেগুলেশন আছে, ইভেন লেবার লস, যেগুলো কিন্তু খুবই প্রগ্রেসিভ, খুবই ভালো, কিন্তু ওগুলোর কোনো প্রয়োগ না। হ্যাঁ, এখন পিছনে ফিরে গিয়ে কোথা থেকে কি আসছে এগুলো না করে ওই বিদ্যমান পলিসিগুলোই যদি আমরা আসলে ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়। আর আপনি যে কথাটি বলছেন যে এর ক্ষেত্রে ভোটারদের উপর কি প্রভাব পড়বে, হ্যাঁ, এখন আরেকটা জিনিস বলবো যে হ্যাঁ, না একজন মানুষ যখন ভোট দেয় সে প্রতিটা ভোটের সময় কিন্তু আমি নারী এভাবে চিন্তা করে না, আরো অনেক ইস্যুস আছে, সবাই মাল্টিপল ইস্যুর সাথে চিন্তা করে। কেউ যদি আপনার আইন শৃঙ্খলা এটা যদি তার জন্য একটা বিরাট ব্যাপার হয়, সেখানে সে যে নারী এটা তার একটা অংশ, এটা কিন্তু পুরো জিনিসটা। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে শুধু এটির উপর বেস করে ভোট দেবে না। ওকে, আমি একেবারে 1 মিনিট সময় নেব ডক্টর মহসিনী পাটোয়ারি, দুঃখিত ডক্টর মেহনাজ মোমেন, মানে আমাদের সময় শেষ হয়ে গেছে। মহসিনী পাটোয়ারি, আপনার কাছে 1 মিনিটের জন্য জানতে চাইবো, আল জাজিরা খুবই রিসার্চ করে প্রত্যেকটা দলের নেতাদেরকে একেবারে টিকেট করেছে তাদের দুর্বল জায়গাগুলোতে। আপনি দেখবেন যে জয়কে করেছে জুলাইয়ের গণহত্যার বিষয়টি, জামাতকে করেছে নারী বিষয়, এবং বিএনপিকে করেছে দুর্নীতি নিয়ে। নারী বিষয়টি নিয়ে যেখানে জামাত নারী ভোট পাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য লালায়িত কিংবা তারা আগ্রহী, আমি যদি পজিটিভ অর্থে বলি, সেই জায়গায় নারীদেরকে নিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই 5 ঘন্টা করে কর্মঘণ্টা, একেবারে সর্বোচ্চ নেতৃত্বে না আসা, এগুলো আপনার কাছে কি মনে হয়? জামাত তো হিসেব নিকেশ ছাড়া কথা বলার কথা না, সেখানে কি এইখানে মনে হয় যে এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে জামাতের নারী ভোট বাড়বে? না, জামাতের নারী ভোট কমবে না। আমি বলি, আপনি আমাকে বলেন কত পার্সেন্ট কলেজ এডুকেটেড উইমেন আছে ইন বাংলাদেশ, রাইট? ওকে, দোজ হু আর কলেজ এডুকেটেড দে আর মোর কনসার্ন অ্যাবাউট নারী ভোট এন্ড কাইন্ড অফ থিং। যারা মডার্ন চিন্তা ভাবনা করে, সেই মডার্ন চিন্তা ভাবনা করেন নারী বুদ্ধের ভোট জামাত পাবে না, এমনিই পাবে না, সুতরাং তাদের কিছু আসে যায় না। কিন্তু গ্রামে যে মা বোনরা আছে, যে আপনার 70% 80% যে মা বোনরা আছে, they don't care, they will never be নারী নেতৃত্ব, ওটা নিয়ে তাদের কোনো মাথা নাই। তাদেরকে কি দিয়ে কনভার্ট করবেন আপনি? ধর্ম দিয়া, রিলিজিয়ান দিয়া তাদেরকে করবেন। সুতরাং আমি মনে করি জামাত যেহেতু ওই প্রিন্সিপাল, কারণ তাদের সাথে যে অ্যালায়েন্স অন্য দলগুলো আছে সবকিছু মিলাইয়া তার পার্টিকে তো ঠিক রাখতে হবে। দেখেন না, নিয়ে ফ্লিপ ফ্লপ করতেছিল, শরিয়া ল নিয়ে ফ্লিপ ফ্লপ করতেছিল, এটাতে তো পলিটিক্যাল স্ট্র্যাটেজি রে ভাই। রাইট রাইট, ওরা আসলে দেখবে যে কতগুলো আসন পর্যন্ত তারা জিতে, মানে তারা যদি 200 আসন জিতে যায় তখন তাদের শরিয়া ল বাস্তবায়ন করতে খুব একটা বেগ পেতে হবে না। আবার যদি 151টা জিতে তখন হয়তো তারা চিন্তা ভাবনা করে দেখবে যে বিষয়গুলো কেমন। এই তো মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এটা মনে হচ্ছে। আর ওই আমার মনে হয় ভোটে তেমন একটা ডিফারেন্স হবে না। এবং আজকে সবশেষ তারা এমনি ভোট দিবে না তাদেরকে। ডাক্তার শফিকুর রহমান আজকে সবশেষ যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে একেবারে মাস্টার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হবে তারা যদি ক্ষমতা আসেন। এটিও তো ভোটটা নারী একটা ভালো উদ্যোগ, তাই না? এটা গুড থিং, দিস ইজ গুড থিং। এনিথিং এম্পাওয়ারিং উইমেন 50% অফ দি পপুলেশন, আমাদের এটা আমাদের দরকার, দেশের উন্নয়নের জন্য এটা আমাদের দরকার। ওকে, আসলে একটা গান মনে হয় সবাই খুব শুনি আমরা আর কি, মানে ফেসবুকে গেলেই খেলা যে চলছে কোন লেভেলে, এরকম একটা নির্বাচনী থিম সং করা হয়েছে আর কি। তো এই নির্বাচনটা নিয়ে আসলেই নানা ধরনের খেলা চলছে
এবং কেউই আসলে নিশ্চিত করে বলতে পারছেন না আপনারা, আমরা, সাংবাদিকরা, মাঠের কর্মীরা কিংবা রাজনৈতিক নেতাকর্মীরাও একেবারে নিশ্চিত হয়ে বুকে হাত দিয়ে বলতে পারছেন না তার দলই ক্ষমতায় আছে, তারাই সরকার গঠন করছেন। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় যেটি হয়তো খুবই গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা অসহিংস কিংবা সুষ্ঠুভাবে নিরাপদে হওয়া। এটি হয়তো এখন সবার মূল কনসার্নের জায়গা হওয়া উচিত। যাক, আমরা ধারাবাহিকভাবে নির্বাচন পর্যন্ত আমাদের আলোচনাগুলো, নির্বাচন কেন্দ্রিক আলোচনা চালিয়ে যাব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আলোচনায় আপনাদের সাথে, এবং আপনাদের মূল্যবান মতামত আমরা নেব সামনের দিনগুলোতে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।